রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। রাকসু ভোটের প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তা, চাকসুতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। নাটোর সহ উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ন্যায্য মজুরি সহ শ্রমিকদের বিভিন্ন দাবি, যাত্রীদের ভোগান্তি। আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, এখন চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছে। চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়, ওনারা আমার বেতন দেয় 1300 টাকা, এতে আমাদের পোষায় না। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুল মাঠ বন্ধক দিয়ে ধান চাষ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ। মাঠে খেলতে পারি না কারণ ধান লাগাইছে। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব, আমাদের তো এইটাই অসুবিধা। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির ফলে রাকসু নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নির্ধারিত প্রশিক্ষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে পোষ্য কোটা বলে পরিচিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জের ধরে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের একটা ন্যাক্কারজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য, তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমাদের আজকে এই মানববন্ধন। এই চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এবং তাদেরকে স্থায়ী বহিষ্কার করা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক কর্মকর্তা তাদের কর্মে ফিরে যাবে না। রাকসু নির্বাচনের কয়েকটি প্যানেল সংবাদ সম্মেলন করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ। এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না, এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্য কোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্য কোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না, পোষ্য কোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্য কোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। আমরা অনেক পরিস্থিতিতে আমরা সবাই শিক্ষার্থীরা যারা আছে সবাই কনসার্ন, এটা যদি পিছাই সেক্ষেত্রে আর না হওয়ার সম্ভাবনা অনেকটা আছে। সেক্ষেত্রে আপনারা 25 তারিখে বলতেছেন আবার যে উন্নত পরিস্থিতি, এটাতেও একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনারা এটা কি আগে নিয়ে আসার ভাই না হওয়ার কোনো চান্স নাই, একদিন আগে না হওয়ার কোনো নির্বাচন না হওয়ার কোনো চান্স নাই। রাকসু নির্বাচন হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেক রাকসু নির্বাচন চাই, এটা হলো প্রথম কথা। কিন্তু কথা হচ্ছে ক্যাম্পাসে এই যেভাবে হুট করে পরিস্থিতি তৈরি হচ্ছে,
ভোটারদেরকে হচ্ছে ক্যাম্পাস বিমুখ করা হচ্ছে, এইটার মাধ্যমে রাষ্ট্র নির্বাচন হতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাষ্ট্র নির্বাচন চাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমাণ আনন্দমুখর পরিবেশে আসলে পরিশ্রমগুলো করেছে আপনারা জানেন। এবং দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা আছে, আপনারা জাস্ট এটা বলেন ক্যাম্পাস যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে মেয়ে প্রতিনিধি নিরাপত্তাটি কারা দিবে? এই জায়গাটা বড় কনসার্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্র কমিশন, নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর এটি নৈতিক দায়িত্ব আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা, মেয়ে প্রতিনিধিরা আছে, মেয়ে ভোটাররা আছে, এদের নিরাপত্তার ব্যবস্থা করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা গেছে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস প্রার্থী। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে মনোনয়ন জমা দেয় 931 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও ডোপ টেস্টের ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদল, শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 12 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন। সুমন, সেখানকার অবস্থা জানাবেন। কি কি কার্যক্রম বাকি রয়েছে? চাকসু নির্বাচনের পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন? ইরশাদ, আজকে যারা সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কমিশনের একটি বৈঠক রয়েছে। সেটি মূলত আচরণ বিধি আসলে কেমন হবে বা আচরণ বিধি কিভাবে প্রতিপালন হবে সেই বিষয়টি নিয়ে দুপুর 2টোই সেটি সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে হওয়ার কথা রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন প্রার্থী, বিভিন্ন প্যানেল প্রার্থী এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা এখনো পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আপনি জানেন ইতিমধ্যে যে তাদের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি নির্বাচন কমিশন তারা প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে, এবং সেখানে যে 19 জনের প্রার্থীতা বাতিল করার কথা বলছে, আসলে সেটি একেবারে সরাসরি আমরা বাতিল বললে সেটি ভুল হবে। আমরা স্থগিত আসলে আমরা বলছি, কারণ হচ্ছে তার পরবর্তীতে যে প্রার্থীরা স্থগিত রয়েছে তারা আপিল করবে কিংবা তারা কমিশনের সাথে বসবে। তাদের যে ত্রুটিগুলোর কথা কমিশন বলছে সেটি হচ্ছে নানা কারণে তাদের যে ছবি তারা যেই তাদের আবেদনপত্রের সাথে দিচ্ছেন সেখানে তার পরিচয় নেই কিংবা তাদের স্বাক্ষর কিছুটা তারা স্বাক্ষর ভুলে দেননি। এসব কারণে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের প্রার্থিতাটা স্থগিত করা হচ্ছে, সেটি নিষ্পত্তি করা হবে। এবং যেহেতু জানেন আপনি এখনো পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্টটি আসেনি, সেই রেজাল্ট শেষেও কিন্তু আসলে চূড়ান্ত যে প্রার্থী তালিকা দিবে সেখানে হয়তো কম বেশি আরো অনেকের বাতিল হতে পারে কিংবা নাও হতে পারে। সব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে যারা নির্বাচন কমিশন রয়েছেন তারা আসলে বলছে যে এখনই আমরা আসলে তাদের যে প্রার্থিতা বাতিল সেটি আসলে আমরা বলতে পারবো। সব মিলিয়ে এখনো পর্যন্ত জমজমাট অবস্থা রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে আমরা চাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে সুমন। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে 1350 টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেল্পার পায় 500 কিছু বেশি। গেল 15 বছর ধরেই বহাল রয়েছে এই কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়। ওনারা আমার বেতন দেয় 1300 টাকা, এতে আমাদের পোষায় না। ড্রাইভারের বেতন 1350 টাকা, এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে, কোম্পানি একটা বিয়ার করে না। তো দেখা গেল আপ ডাউন করে আসলে 200-300 টাকা খরচ। জানতাম না আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ। এখন চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। গাড়ি এখন বন্ধ, এখন আমাদের কাছাকাছি যাইতে অনেক কষ্ট হচ্ছে।
দর্শক, নাটোরে যেতে চাই সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে, সেখানকার খবরাখবর জানবো। নাজমুল, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ কি রয়েছে কিনা এবং শ্রমিকরা কি বলছেন, হঠাৎ করে কেন এই ধর্মঘট? ইশরাত, আসলে হঠাৎ করে না, দীর্ঘদিন ধরে এই ধর্মঘট শুরু হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এই ধর্মঘট শুরু হয়েছিল। তখন কিন্তু মালিকরা আশ্বাস দিয়েছিল যে তাদের যে দাবি দেওয়া, আসলে বেতন বাড়ানোর দাবিতেই আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পরিবহনের বাস চালক এবং শ্রমিকরা এখানে রয়েছেন। শুধু একতা পরিবহনের শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ নেয়নি, এছাড়া দূরপাল্লার যতগুলো যানবাহন রয়েছে সেই যানবাহনের চালক এবং শ্রমিকরা, সুপারভাইজার, হেল্পার, এরা কিন্তু এই ধর্মঘটে অংশ নিয়েছেন। তারা বলছেন যে আসলে 10-12 বছর ধরে যেই বেতন তাদের ছিল সেই বেতনই কিন্তু রয়েছে। এই দীর্ঘদিনেও তাদের এই বেতন বাড়ানো হয়নি, অর্থাৎ চালকরা 1350 টাকা এবং সুপারভাইজার যারা রয়েছে তারা 570 টাকা, মানে ঢাকা এবং চাপাই আসা যাওয়া করলে পায়, এবং হেল্পার যারা রয়েছে তারা আসলে 530 টাকা পায়। এই টাকা আসলে 500 টাকা করে বাড়ানোর দাবি জানিয়েছেন। যেহেতু একতা পরিবহনের মালিকরা এই দাবি দেওয়া মেনে তাদেরকে আসলে কাঙ্ক্ষিত বেতন দিচ্ছেন, সেহেতু তারাও চান যে আসলে তাদের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাদের যেন দাবি দেওয়া মেনে নেয়। আর এই সকাল থেকে আসলে ভোর থেকে এই ধর্মঘটের ফলে আসলে দূরপাল্লার যেই যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি আসলে এখানে মিশন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, সস্ত্রীক এসেছিলেন, এরপরে তারা যেতে না পেরে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা প্রত্যাশা করছেন কখন এই ধর্মঘট আসলে প্রত্যাহার হয়। তবে এখন পর্যন্ত যে বিষয়ে খবর রয়েছে যে এই সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে কিন্তু এই ভোগান্তি কখন শেষ হবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ইশরাত, ধন্যবাদ আপনাকে নাজমুল। এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, বিগত সময়ের তুলনায় সম্প্রীতির বন্ধন বেশি অটুট থাকবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন ও আয়োজকদের সাথে কথা বলেন। তিনি জানান, সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সকল মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবার পূজা হবে উৎসব মুখর, নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে আশ্বাস দেন তিনি। সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি স্কুলে মাঠ থাকলেও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। মাঠটিতে ধানের আবাদ হয়। অভিযোগ উঠেছে ব্যক্তিগত স্বার্থের জন্য স্থানীয় এক প্রভাবশালীকে এই সুযোগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্কুলের খেলার মাঠেই করা হয়েছে ধানের আবাদ। গেল কয়েক বছর ধরেই গাইবান্ধা সুন্দরগঞ্জের রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এমন চিত্র। 1966 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ষষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। পুরনো টিনশেড ভবনের উত্তর পাশে নির্মিত একতলা ভবনের সামনে 3.5 বিঘা মাঠ। অভিযোগ রয়েছে ব্যক্তিগত লাভের আশায় প্রধান শিক্ষক মাঠটি চুক্তিতে তুলে দেন স্থানীয় প্রভাবশালী শাহিন মিয়ার হাতে। ফলে বিরতির সময় খেলাধুলা করতে না পেরে অলস সময় কাটে ছাত্রছাত্রীদের। এই মাঠে খেলতে পারি না কারণ ধান লাগাইছে, আমরা আমাদের খেলার মতো কিছু না। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব, আমাদের তো এইটাই অসুবিধা যে আমরা মাঠ পাচ্ছি না। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে আমাদের। 2009 সালে যোগ দেয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া, শতবর্ষী গাছ কেটে বিক্রি, কর্মস্থলে অনুপস্থিতি সহ নানা অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। বিগত সময়ে আত্মীয়কে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা শুরু করেন প্রধান শিক্ষক। লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। কাউকে না অবহিত করে অনৈতিকভাবে গাছগুলো কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। ওনার মামাকে ম্যানেজিং কমিটি
কমিটিতে রাখছিল, রাখার পরে উনি সভাপতি বানানোর পরে যে নিয়োগ বাণিজ্যগুলো করছে, কম্পিউটার অপারেটর পদে যে চাকরি দেওয়ার কথা ছিল সে পদটি সে সৃষ্টি করতে পারেনি। কত টাকা? আমার 3 লক্ষ টাকা নেয়। স্কুলের মাঠে ধান চাষ, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, বিগত দিনে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। অভিযোগের বিষয়ে জানতে স্কুলে গিয়েও পাওয়া যায়নি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়াকে। ফোনেও সাড়া দেননি তিনি। যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি প্রভাবশালী শাহিন মিয়ারও। তবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক। সমস্যা তো ছেলে মেয়েদের খেলাধুলির সমস্যা তো হচ্ছেই, আমাদেরও সমস্যা হচ্ছে। মাঠটা কি বন্ধক না বর্গা দেওয়া? না, এটা বন্ধক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরুর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাঠটা যেন উন্মুক্ত থাকে এবং ছাত্রছাত্রীদের যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, বা চেষ্টা করতেছে এটাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছি। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উনি তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন। স্কুলের মাঠ দখলমুক্ত ও প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুমিল্লার হোমনায় মাজার ভাঙার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ ইকরামুল্লাহ ও আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাজারে হামলার ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাইকের ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর করা হয়। ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5ম দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর 1টা পর্যন্ত চলে কর্মসূচি। দাবি আদায়ে আগামীকাল থেকে জেলায় গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সাথে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিও অব্যাহত থাকবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা জানান, আসন্ন দুর্গাপূজা পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি না দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। যদি 4টি আসন বহাল না রাখা হয় তাহলে লাগাতার অবরোধ, হরতালের হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নারী, শিশুসহ 84 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক চক্রের 4 সদস্য। রোববার বিকেল থেকে রাত 12টা পর্যন্ত চালানো হয় এই অভিযান। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব সদস্যরা রাজারছড়া পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে চক্রটি। পরে পাল্টা জবাব দিয়ে 4 পাচারকারীকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার করে পাচারের জন্য বিভিন্ন স্থান থেকে জড়ো করা নারী, শিশুসহ অন্তত 84 জনকে। এ সময় জব্দ করা হয় 2টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড অ্যামিউনিশন। দর্শক, এই ছিল সংবাদ। সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।